প্রথমবারের মতো একটি একক নথি কিভাবে জীবমণ্ডলের মাধ্যমে মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলি ছড়িয়ে পড়ে, খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এবং মানুষের স্বাস্থ্য এবং বাস্তুতন্ত্রের ক্ষতি করে সে সম্পর্কে বিস্তৃত ডেটা নিয়ে আসে। রিপোর্টটি একটি বিস্তৃত আন্তঃবিষয়ক বিশ্লেষণের ফলাফল যা জীবজগৎ এবং মানব স্বাস্থ্যের উপর মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলির ক্ষতিকারক প্রভাবের পরিবেশগত জলবায়ু চিকিৎসা, শারীরিক এবং রাসায়নিক দিকগুলিকে অন্তর্ভুক্ত করে মানবতার মুখোমুখি বিশ্বব্যাপী হুমকিগুলির জন্য ঐক্যবদ্ধ আন্তর্জাতিক পদক্ষেপের প্রয়োজন। এবং আজ আমরা একটি পরিষ্কার দিক আছে। অ্যালাট্রা এর বৈজ্ঞানিক গোষ্ঠীকে ধন্যবাদ। আমরা শুধুমাত্র একটি সমস্যাকে চিনতে পারি না, কিন্তু এর অন্তর্নিহিত শারীরিক প্রকৃতি বুঝতে পারি। বৈদ্যুতিক চার্জ যা ন্যানোপ্লাস্টিককে তাদের ধ্বংসাত্মক শক্তি দেয়, এই কারণটিকে মোকাবেলা করার মাধ্যমে, অর্থাৎ সেই চার্জটি অপসারণ করে এবং হত্যাকারীকে নিরস্ত্র করার মাধ্যমে আমরা জীবজগৎ এবং নিজেদেরকে বিজয়ী হওয়ার সুযোগ দিতে পারি। তাই আমাদের এখনও যে সময় আছে তা কাজে লাগাতে হবে, এবং এটি একটি অতিরঞ্জিত নয়। আমাদের জ্ঞানীয় ক্ষমতা দ্রুত হ্রাস পাচ্ছে এবং এটি গুরুতর। এটি আমাদের মস্তিষ্কে জমে থাকা ন্যানোপ্লাস্টিকগুলির ফল। আপনি ইতিমধ্যে নিজের এবং আপনার কাছের ব্যক্তিদের মধ্যে এটি লক্ষ্য করতে পারেন। আমরা যদি কাজ না করি তবে এটি বছরের পর বছর আরও খারাপ হবে। এবং এখন আপনি কেন শিখবেন? বুদ্ধিবৃত্তিক বিলুপ্তির যুগ। ২০ শতক জুড়ে বিজ্ঞানীরা একটি প্রবণতা পর্যবেক্ষণ করেছেন। ১৯৩২ সাল থেকে আইকিউ স্কোর ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এই ঘটনাটি ফ্লিন প্রভাব নামে পরিচিতি লাভ করে। যাই হোক, ১৯৭০ দশকের পরে জন্ম নেওয়া প্রজন্মের মধ্যে আইকিউয়ের উত্থান ধীরে ধীরে পতনে উল্টে গেছে। বিভিন্ন দেশে সামরিক কর্মীদের জন্য বাধ্যতামূলক আইকিউ পরীক্ষাগুলি ১৯৯০ দশকের মাঝামাঝি থেকে স্কোরের হ্রাস দেখায়। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ২০০৬ থেকে ২০১৮ সালের মধ্যে পরিচালিত অন্য একটি গবেষণা অনুসারে আমেরিকানরা ৪টি জ্ঞানীয় ক্ষেত্রগুলির মধ্যে ৩টি জুড়ে আইকিউ হ্রাস দেখিয়েছে। গড় আইকিউ এর এই হ্রাসকে বিপরীত ফ্লিন প্রভাব বলা হয়। ২০২৫ সালে প্রধান গণিত এবং পড়ার পরীক্ষায় মার্কিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কোর রেকর্ড করা সর্বনিম্ন স্তরে নেমে গেছে। ২০০৫ সালে পরীক্ষার বর্তমান সংস্করণ চালু হওয়ার পর থেকে তাদের গড় গণিত স্কোর ছিল সবচেয়ে খারাপ। যখন ১৯৯২ সালে পরীক্ষা শুরু হওয়ার পর থেকে পড়ার স্কোর ছিল সর্বনিম্ন। অন্যান্য দেশেও একই ধরনের প্রবণতা লক্ষ্য করা গেছে। আইকিউ এর ক্রমাগত পতন আজও অব্যাহত রয়েছে। বুদ্ধিমত্তার স্কোর আর বাড়ছে না। তারা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে পড়ে যাচ্ছে। কিন্তু এই উদ্বেগজনক প্রবণতার পিছনে কি রয়েছে? একটি গুরুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক দাঁড়িয়েছে। গড় আইকিউ এর পতন প্লাস্টিক উৎপাদন এবং দূষণের সূচকীয় বৃদ্ধির সাথে মিলে যায়। গ্রাফগুলি একবার দেখুন। যত বেশি প্লাস্টিক এবং তাই পরিবেশে যত বেশি মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক আইকিউ তত কম। এটি প্লাস্টিকের পরিমাণ বৃদ্ধি এবং জ্ঞানীয় ক্ষমতা হ্রাসের মধ্যে একটি স্পষ্ট লিঙ্ক দেখায়, এবং এটি গভীরভাবে উদ্বেগজনক। এটি শুধুমাত্র একটি পরিসংখ্যানগত পারস্পরিক সম্পর্ক নয়। প্লাস্টিক উৎপাদন যেমন আকাশচুম্বী হয়েছে, তেমনি মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের সাথে আমাদের প্রতিদিনের এক্সপোজার বেড়েছে। চার্জযুক্ত প্লাস্টিকের কণাগুলি রক্ত মস্তিষ্কের বাধাসহ জৈবিক বাধাগুলি সহজেই অতিক্রম করতে পারে। একবার মস্তিষ্কের অভ্যন্তরে ন্যানোপ্লাস্টিক কণাগুলি কেবল নিউরনেই নয়, গ্লিয়াল কোষগুলিতেও জমা হয়, যে কোষগুলি নিউরনকে পুষ্ট করে এবং সুরক্ষা দেয় এবং স্নায়ু সংযোগ তৈরি করতে সহায়তা করে। মস্তিষ্কে নিউরনের চেয়ে অনেক বেশি গ্লিয়াল কোষ রয়েছে। ইলেকট্রোস্ট্যাটিকভাবে চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিক গ্লিয়াল কোষের কাজকে ব্যাহত করে, প্রদাহ এবং দীর্ঘস্থায়ী চাপ সৃষ্টি করে, মস্তিষ্কের ভিতরেই ধ্বংসের একটি ক্রমাগত চক্র শুরু করে। মস্তিষ্কের জন্য দীর্ঘস্থায়ী স্ট্রেস এবং প্রদাহ একটি গুরুতরভাবে কম ব্যাটারিতে চলমান কম্পিউটারের মতো। যখন ব্যাটারি প্রায় শেষ হয়ে যায় কিন্তু কয়েক ডজন প্রোগ্রাম এখনও চলছে।
সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার সেভিং মোডে সুইচ করে। অতিরিক্ত গরম বা হিমায়িত হওয়া এড়াতে শক্তি নিবিড় অ্যাপ্লিকেশনগুলি বন্ধ করে দেয়। আমাদের মস্তিষ্ক একইভাবে কাজ করে। যখন চাপ এবং প্রদাহ একটি জটিল পর্যায়ে পৌঁছেছেন মস্তিষ্ক কম্পিউটারের মতো অবশেষে শক্তির বেঁচে থাকার এবং সংরক্ষণের জন্য তার সবচেয়ে শক্তির চাহিদাকারী অঞ্চলগুলিকে বন্ধ করে দেবে। সর্বপ্রথম অফলাইনে যাবেন প্রিফ্রন্টাল কর্টেক্স, মস্তিষ্কের সবচেয়ে ছোট এবং সবচেয়ে জটিল অংশ। এটিকে নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়, যা বুদ্ধিমত্তা, আচরণগত নিয়ন্ত্রণ এবং তথ্যের তুলনা করে এবং উপসংহার আঁকার মাধ্যমে যুক্তিযুক্তভাবে, ধারাবাহিকভাবে এবং যুক্তিযুক্তভাবে চিন্তা করার ক্ষমতার মতো প্রয়োজনীয় কাজের জন্য দায়ী। সবচেয়ে বিপজ্জনক অংশ হল যে প্রিফ্রন্টাল কর্টেক্স বন্ধ হয়ে যাওয়া আমাদের সচেতনতা ছাড়াই নিঃশব্দে ঘটে এবং আমরা তা বুঝতেও পারি না। মস্তিষ্ক তার মৌলিক বেঁচে থাকার প্রোগ্রামগুলিতে সুইচ করবে। প্রাচীন দ্রুত প্রতিক্রিয়া সিস্টেম লিম্বিক সিস্টেম দখল করে নেয়। এর মূল কাঠামো অ্যামিগডালা এবং হাইপোথ্যালামাস লড়াই ফ্লাইট বা জমাট প্রতিক্রিয়া দ্রুত, আবেগপ্রবণ এবং প্রতিফলনের জন্য সময় ছাড়াই শুরু করে। এই সিস্টেমগুলি এখনও কিছু সময়ের জন্য সক্রিয় থাকবে, কারণ মস্তিষ্ক তাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করে। ফলস্বরূপ যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ আতঙ্কের পথ দেয়। সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তা অবক্ষয় এবং নিস্তেজতা দ্বারা প্রতিস্থাপিত হয়। সহানুভূতি বিবর্ণ হয় উদাসীনতা বা আগ্রাসন দ্বারা প্রতিস্থাপিত হয়। ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত প্লাস্টিক কণা যা মস্তিষ্কে প্রবেশ করে নিউরোনাল মেমব্রেনের সাথে মিথস্ক্রিয়া করে, মাইক্রোগ্লিয়া সক্রিয় করে এবং ক্রমাগত অক্সিডেটিভ স্ট্রেস এবং দীর্ঘস্থায়ী প্রদাহকে জ্বালানি দেয়। দীর্ঘস্থায়ী মানসিক চাপ আক্ষরিক অর্থে মস্তিষ্ককে নতুন আকার দেয়। প্রিফ্রন্টাল কর্টেক্সে বিশ্লেষণ এবং নিয়ন্ত্রণের কেন্দ্রস্নায়বিক সংযোগগুলি দুর্বল এবং বিচ্ছিন্ন হয়ে যায়। হিপোক্যাম্পাসে অনুরূপ পরিবর্তন ঘটে যে অঞ্চলটি স্মৃতি এবং শেখার জন্য দায়ী। নিউরাল সংযোগ বিবর্ণ হয়ে যায় এবং হিপ্পোক্যাম্পাসের অবনতি ঘটে। অ্যামিগডালায় ভয় এবং উদ্বেগের কেন্দ্র বিপরীত ঘটে। সংযোগগুলি শক্তিশালী হয়, উদ্বেগ এবং আগ্রাসন তীব্র হয় এবং প্যানিক অ্যাটাক তৈরি হতে পারে। মস্তিষ্ক নিজেকে পুনর্গঠিত করে। চিন্তা এবং বিশ্লেষণের পরিবর্তে এটি প্রবৃত্তির উপর কাজ শুরু করে। এটি করতে গিয়ে এটি প্রকৃত বিপদ চিনতে এবং যথাযথভাবে প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা হারিয়ে ফেলে। এটি একটি অস্থায়ী প্রতিক্রিয়া নয়, এটি মস্তিষ্কের একটি মৌলিক পুনর্গঠন। শেখার ক্ষমতা, সহযোগিতা এবং যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস পায়। এটি বিশ্বব্যাপী প্রবণতা ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে যা আমরা আজকে সমাজে দেখি: গড় বুদ্ধিমত্তার হ্রাস, উদ্বেগ এবং বিষণ্নতা বৃদ্ধি, আগ্রাসন বৃদ্ধি, আবেগ প্রবণতা এবং সামাজিক সম্পর্কের সমস্যা। পরিবেশে প্লাস্টিকের পরিমাণ বাড়তে থাকলে বিপরীত ফ্লিন প্রভাব কেবল আরও স্পষ্ট হয়ে উঠবে। মানুষ শুধু কম বুদ্ধিমান হয়ে উঠবে না, তারা তা বুঝতেও পারবে না। তারা তাদের নিজস্ব মস্তিষ্ক দ্বারা বিকৃত বাস্তবতার বন্দী হয়ে উঠবে। ফলস্বরূপ মানবতা বিশ্ব ঘটনা এবং এমনকি সুস্পষ্ট হুমকিগুলিকে পর্যাপ্তভাবে উপলব্ধি করার ক্ষমতা হারাবে। তারা আর যুক্তিযুক্তভাবে তথ্য সংযোগ করতে সক্ষম হবে না এবং তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাবে। এটি মানুষের চিন্তাভাবনার সমাপ্তি চিহ্নিত করবে। আমাদের জ্ঞানীয় পতন ইতিমধ্যেই চলছে। এটি একটি ভবিষ্যদ্বাণী নয়, বাস্তবতা। প্লাস্টিক আমাদেরকে কম বুদ্ধিমান করে তুলছে এবং সংকটে সাড়া দিতে কম সক্ষম করে তুলছে। তারা মস্তিষ্কের অঞ্চলগুলিকে ক্ষতিগ্রস্ত করছে, যা স্মৃতিমনোযোগ সমস্যা সমাধান এবং সৃজনশীলতার জন্য দায়ী। বৈজ্ঞানিক অগ্রগতি অর্জনের জন্য এবং মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক দ্বারা সৃষ্ট হুমকিকে নিরপেক্ষ করার উপায় খুঁজে বের করার জন্য আমাদের জরুরিভাবে প্রয়োজন, এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের হাতে খুব কম সময় বাকি আছে। তবুও বুদ্ধিমত্তার ক্ষতি আমাদের জন্য অপেক্ষা করা সবচেয়ে খারাপ নয়। মাইক্রো ন্যানোপ্লাস্টিকের দীর্ঘায়িত এক্সপোজার এবং মস্তিষ্কে তাদের জমা হওয়া, যা এমনকি আমাদের সবচেয়ে মৌলিক বেঁচে থাকার ফাংশনগুলিকে ধীরে ধীরে ব্যর্থ করে দেয়। অন্য কথায়, আমরা কেবল আমাদের চিন্তা করার ক্ষমতাই নয়, আমাদের বেঁচে থাকার ক্ষমতাও হারাতে পারি। এবং যদি এটি একটি অতিরঞ্জিত মতো শোনায়, জানোয়ার বিবেচনা করুন, কারণ তাদের শরীরের ভর অনেক ছোট, এর ঘনত্ব তাদের মস্তিষ্কে প্লাস্টিক অনেক বেশি।
তারা ইতিমধ্যে বিশ্বে বাস করে যে আমরা এখন দ্রুত প্রবেশ করছি। মাইক্রোপ্লাস্টিক একটি মৌমাছির শরীরে তার পাতলা কিউটিকলের মাধ্যমে বা খাবারের সাথে প্রবেশ করতে পারে এবং মাত্র ৭২ ঘণ্টার মধ্যে এটি মস্তিষ্কে পৌঁছে যায়। সেখান থেকে মানুষের মতো এটি সিনাপটিক ক্ষতি, নিউরোইনফ্লেমেশন, কোষের মৃত্যু এবং নিউরোট্রান্সমিটার ব্যাঘাত ঘটায়। মৌমাছি শরীরের ভর হারায়ের বিপাক ধীর হয়ে যায় এবং এর অনাক্রম্যতা দুর্বল হয়। এর ঘ্রাণশক্তি, স্মৃতিশক্তি এবং নেভিগেশন ক্ষয় হতে শুরু করে এবং মৌমাছিরা তাদের নিজস্ব উপনিবেশ চিনতে বন্ধ করে দেয় এবং মৌচাকে ফিরে যাওয়ার পথ খুঁজে পায় না। ন্যানোপ্লাস্টিকের দীর্ঘায়িত এক্সপোজারের সাথে ক্ষতি মারাত্মক হয়ে ওঠে। মৌমাছির স্নায়ুতন্ত্র স্ট্রেনের অধীনে ভেঙে পড়ে এবং কিছু মাঝপথে মারা যায়। এই ছবিটি দেখুন। আপনি একটি মৌমাছির মস্তিষ্ক দেখতে পাচ্ছেন যা ন্যানোপ্লাস্টিক দ্বারা অনুপ্রবেশ করা হয়েছে। এই পরিমাণ ন্যানোপ্লাস্টিক মৌমাছির মধ্যে গুরুতর জ্ঞানীয় বৈকল্য সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। কি এমন একটি গুরুত্বপূর্ণ বিন্দু আছে যার বাইরে মৌমাছির মতো আমরা আমাদের চারপাশের বিশ্বকে চিনতে শুরু করি এবং বাড়ি ফেরার পথে মারা যাই? যদি কিছুই পরিবর্তন না হয়, এটি একটি ভবিষ্যৎ যা আমাদের জন্য অপেক্ষা করছে। এটি স্বীকার করাও গুরুত্বপূর্ণ যে শরীরে এই রাসায়নিকগুলির কোনো নিরাপদ স্তর নেই। তাই কম ডোজে প্রকাশে সময় লাগতে পারে, তবে কম ডোজে এটি থাকা নিরাপদ নয়। কেন এটা গুরুত্বপূর্ণ? আমি মনে করি এটি অনেক কারণে গুরুত্বপূর্ণ। কারণ যত তাড়াতাড়ি আমরা থ্রেশহোল্ড সংজ্ঞায়িত করি, বিভিন্ন বিশেষ স্বার্থ গোষ্ঠী মাইক্রো ন্যানোপ্লাস্টিক ঘনত্বকে সেই স্তরের নিচে রাখার জন্য তর্ক করবে, তা মাটিতে বা জলে বা যাই হোক না কেন। এবং এর অর্থ কি যে আমাদের উৎস বায়ু, মাটি, জল এবং আরও অনেক কিছুতে কিছু পরিমাণ মাইক্রো ন্যানোপ্লাস্টিক থাকার অনুমতি রয়েছে। কিন্তু এটি একটি ক্রমবর্ধমান প্রভাব আমাদের মনে রাখতে হবে। আমরা যা কিছু খাচ্ছি তার উৎসের কোনো নির্দিষ্ট সময়ে এটি একটি নির্দিষ্ট সীমানা নয়, তবে এটি আমাদের মস্তিষ্কে একটি ক্রমবর্ধমান প্রভাব। এবং আমরা তা জানি না সত্যই, কারণ এটি আমার জন্য সময়ের ফ্যাক্টর একটি ছোট শিশুর তুলনায় ভিন্ন হতে চলেছে, যার সম্পূর্ণ বিকশিত মস্তিষ্ক বনাম একজন প্রাপ্তবয়স্ক মস্তিষ্ক নেই। আসুন আমরা স্মরণ করি যে মানবদেহে একটি একক ন্যানোপ্লাস্টিক কণা একটি মৃত কোষের সমতুল্য নয়। একটি ধ্বংস করার পরে একই কণা থামে না, এটি শরীরের মধ্যে দিয়ে ভ্রমণ করতে থাকে, একের পর এক কোষকে হত্যা করে। তাই ন্যানোপ্লাস্টিকের ক্ষুদ্রতম পরিমাণও মস্তিষ্কের ক্ষতি করবে। এবং সেই কারণেই নিরাপদ ঘনত্ব বলে কিছু নেই এবং কখনো হবে না। পার্থক্য শুধু ধ্বংসের হারে, অর্থাৎ যত বেশি ন্যানোপ্লাস্টিক আছে প্রক্রিয়া তত দ্রুত হবে। এই প্লাস্টিকের কণা আমাদের দেহের জীবজগৎ এবং কোষ ধ্বংস করে। তারা মাইটোকন্ড্রিয়া এবং ডিএনএ সহ অর্গানেল এবং জৈব অণুর ক্ষতি করে, যার ফলে শক্তি উৎপাদন হ্রাস পায়। জেনেটিক মিউটেশন, নিউরাল সংযোগের ভাঙন এবং মস্তিষ্কের সংকেতগুলির ব্যাঘাত ঘটে, যা আমাদের অঙ্গ এবং গুরুত্বপূর্ণ কাজগুলিকে নিয়ন্ত্রণ করে। আমরা আমাদের দৈনন্দিন জীবন সম্পর্কে যেতে যেতে এই সব অদৃশ্যভাবে ঘটে, তবুও মস্তিষ্কের ভিতরে একটি নীরব পদ্ধতিগত ধ্বংস ইতিমধ্যে চলছে। প্রশ্ন হলমানবতা হিসাবে আমরা কি সময় মতো এই হুমকির সম্পূর্ণ স্কেল চিনতে পারব এবং মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকগুলিকে তাদের বৈদ্যুতিক চার্জ জমা এবং ধরে রাখার ক্ষমতা থেকে মুক্ত